আমার বাবা মারা যাওয়ার পর বাবার চাকরিটা আমার দিদি করে। মায়ের করার কথা ছিল, কিন্তু মা যেহেতু পেনশনটা পাবে, তাই চাকরিটা আর নিজে না করে তার বড় মেয়েকে দিয়েছে। জানে আমার দিদির কিছুই হবে না, কারণ পড়াশোনায় সে একেবারে অষ্টরম্ভা। তাই এই চাকরিটা যদি তার জুটিয়ে দেওয়া যায়, তাহলে তার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। বিয়ে হতেও খুব একটা দেরি হবে না। এই ভেবে আমার মা আমার দিদিকে চাকরিটা দেয়। আমার দিদি যখন চাকরি পায়, তখন আমার বয়স ওই 14-15 হবে। আমি তো ছোট, তাই আমি কোনো রকম কিছু বলতে পারিনি। আমি কিন্তু মনে মনে চেয়েছিলাম চাকরিটা আমার মাই করুক। কিন্তু ছোট বলে আমি কোনো মন্তব্য করতে পারিনি। কারণ আমার দিদির ব্যবহার যা, সে কোনোদিনও বিয়ের পর আমাদের খেয়াল রাখবে কিনা, আমার না রাখুক, মায়ের খেয়াল রাখবে কিনা সন্দেহ আছে। তাই জন্য মা যখন দিদিকে চাকরিটা দেয়, মা দিদিকে বলেছিল, মারে, চাকরিটা তো তোকে আমি দিচ্ছি, কিন্তু তোর বোনের বিয়ে পর্যন্ত সমস্ত দায়িত্ব তোকে নিতে হবে। পারবি তো মা? তখন আবার দায়িত্বটাকে ঝেড়ে ফেলে দিবি না তো? আমার দিদি চাকরি পাওয়ার লোভে মাকে বেশ ভালো রকমের বুঝিয়েছিল। বলেছিল, না মা, তুমি চিন্তা করছো কেন? ও আমার ছোট বোন, ওকে আমি দেখবো না তো কে দেখবে? বাবা নেই মানে আমিই তো সব। তোমাকে আর বোনকে দেখার দায়িত্ব আমার। এসব নিয়ে তুমি চিন্তা করো না, সারা জীবন আমি দেখবো তোমাদের। কিন্তু আমার মন বলতো, আমার দিদি তার বিয়ে পর্যন্ত কোনো রকমের চোখ কান বন্ধ করে আমাদের দায়িত্ব পালন করলেও বিয়ের পর করবে কিনা আমি একেবারে নিশ্চিন্ত হতে পারছি না। আমার যেমন ভাবা ঠিক তেমনিটাই হলো। দিদির বিয়ে হয়ে গেল তার ঠিক 4-5 বছর পর। আমি যখন বিয়ে পড়ি, দিদির বিয়েটা বেশ ধুমধাম করে করা হলো। ওর টাকা, মায়ের পেনশনের টাকা, বাবার যে টাকা রাখা ছিল সেই টাকা, সব মিলিয়ে প্রচুর টাকা খরচ করে বিয়ে করলো। তারপর প্রথম 2 বছর বেশ ভালো সম্পর্ক রেখেছিল আমাদের সঙ্গে। কিন্তু যখন ওর প্রথম বাচ্চাটা হলো, তারপর থেকে দেখলাম দিদি যেন কেমন বদলে গেল। দিদির মেয়ে হয়েছে, তাই ওর আশা ছিল মা ওর মেয়ের পায়ের সোনার নূপুর বানিয়ে দিক। কারণ হার তো ও নিজেই দেবে, আর বালা তো তার ঠাকুমা দেবে, আর বাবা দেবে কানের, আর অন্যান্য আত্মীয়রা তো ওকে ভরিয়ে দেবে। কিন্তু সোনার নূপুরটা কেউ দেবে না। সোনার নূপুরে যে প্রচুর খরচ, সেই খরচটা মার ঘাড় ভেঙে করতে চেয়েছিল। মা অনেক টাকা পেনশন পায়, কিন্তু আমার মা আমার দিদিকে ভরসা না করে আমার জন্য টাকা জমাতে শুরু করেছিল। আমার জন্য টাকা জমানো, তারপরে আমার দাদু দিদা এদের দেখভাল করাটাও আমার মার দায়িত্বে ছিল। কারণ আমার মামা আমার দাদু দিদাকে খুব একটা দেখতো না, তাই জন্য মাই সারা বছর তাদেরকে দেখভাল করতো। তাদের পিছনেও একটা খরচ আছে, এছাড়াও অন্যান্য প্রচুর খরচ প্রতি মাসে হয়। তাই মা বলেছিল আমি সোনার নূপুর দিতে পারবো না, তার থেকে আমি ওকে একটা ভালো দেখে হার বানিয়ে দিই। সরু চেন নয়, একটু চওড়া হবে, দেখতেও খুব সুন্দর, আমি দেখে এসেছি দোকানে। কিন্তু আমার দিদি নাছোড়বান্দা, সোনার নূপুর তাকে দিতেই হবে। মা ওর কথাতে প্রচন্ড রেগে গিয়েছিল, বলেছিল, তোর মেয়ের অন্নপ্রাশনে আমি যেতে পারবো না তাহলে, কারণ আমাকে জোর করলেও আমি ওই টাকা বের করতে পারবো না। আমার কাছে থাকলে তবে তো বের করবো। আজকে বাজারে সোনার দাম যা, 2 পায়ের চওড়া নূপুর বানাতে গেলে
অনেক টাকা দাম পড়ে যাবে। আমি কোথা থেকে পাবো অত টাকা? তোর বোনের পড়াশোনার খরচ, তারপর আমাদের সংসার খরচ, তুই আগে যা দিতিস তার থেকে তো তুই এখন অর্ধেক দিস। এখন তো আর ততটা দিস না। তাহলে আমি কি করে চালাবো? অন্য কিছু আবদার করলে ভালো হতো। তুই এমন একটা আবদার করেছিস মা, যেটা আমার পক্ষে সম্ভব নয় দেওয়া। এর জন্য দিদি এবং জামাইবাবু মায়ের উপর একটু ক্ষুব্ধ হয়েছিল। অন্নপ্রাশনে আমরা যাইনি। আমার দিদি একবারও ফোন করে বলেওনি যে যা হয়েছে হয়েছে, তুমি যেমন পারবে তাই নিয়ে চলে এসো। আমার দিদি সে কথা বলেনি। আমার মায়ের খুব কষ্ট হয়েছিল এই ব্যবহারে। আমার মা নিজের নাতনির অন্নপ্রাশনে যেতে পারল না। আর আমার তো বোনঝি। তারপর থেকে দিদি আমাদের বাড়িতে আর আসেনি, যোগাযোগও করেনি। ও আসলে একটা সূত্র বের করেছিল কিভাবে আমাদের সঙ্গে সম্পর্কটা তুলে দেওয়া যায়। সম্পর্ক তুলে দিলে তাহলে তাকে আর টাকা পয়সা পাঠাতে হয় না। সেই জন্যই সে একটা ভালো রকমের প্ল্যান করেছিল। যাই হোক, তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। আমার দিদি আর আমাদের জন্য কিছু দেয়ও না, খবরও নেয় না। আমার মা সেদিন কাঁদতে কাঁদতে আমাকে বলেছিল, বুঝলি মা, যদি তোর বিয়ের জন্য তোর দিদির ওপর ভরসা করতাম তাহলে আমাকে মাঠে পড়ে গড়াগড়ি দিতে হতো। ভাগ্যিস প্রতি মাসে একটা বড়সড় অ্যামাউন্ট তোর জন্য আমি জমা রাখি, যাতে তোর বিয়েটা খুব ভালোভাবে আমি দিতে পারি। আজকে যদি ওর ভরসা করতাম তাহলে যে কি হতো। এই বলে মা কপাল চাপড়াতে লাগলো। আমি বললাম, মা, তুমি যে সিদ্ধান্তটা নিয়েছিলে সেটা খুব বড় ভুল সিদ্ধান্ত ছিল। আমি ছোট বলে কিছু বলিনি সেদিন। জেঠুর ছেলেরা বা আরো অনেকে তোমাকে বলেছিল এমন কাজ না করতে। চাকরিটা তুমি করতে, পেনশনটাও তুমি পেতে, দিব্য তুমি আমাদের দুজনের বিয়েতে সমানভাবে খরচ করতে পারতে। মেয়েকে চাকরি দিলে মানে বিয়ের পর যে সে টাকা দেওয়া বন্ধ করে দেবে, সেটা তোমার ভাবা উচিত ছিল মা। এইগুলো ভেবেই তারা বলেছিল। তুমি তো কারোর কথা শোনোনি। মা বলল, ও তো একটু গবেট টাইপের, পড়াশোনায় ভালো নয়, বিয়ে দিলে তেমন ভালো ঘরে হতো না। তাই চাকরিটা ওকে দিলাম মানে ভালো বাড়িতে বিয়ে হওয়ার বা ভালো ছেলের সঙ্গে বিয়ে হওয়ার একটা সুযোগ থাকবে, এই ভেবে দিয়েছিলাম। কিন্তু আমি তো ভাবতেই পারিনি ও এরকমটা করবে। যেটা সম্ভব নয় সেটাই আমার কাছে দাবি করে বসবে। আমি বললাম, বাবা তো আমাদের দুজনের, তাই বাবার চাকরিটা ও করলেও সেই টাকায় আমারও তো কিছু অধিকার থাকে। আমার তো তাই মনে হয়। আমি জানি না এটা কতটা ঠিক, কিন্তু আমার মনে হয় আমি এই বাজারে মার খেয়ে গেলাম। লাভের গুড়টা শুধুমাত্র দিদিই ভোগ করতে লাগলো। মা বলল, তুই চিন্তা করিস না মা, যাদের বেশি লোভ তাদের একদিন না একদিন ফল ভুগতে হবেই। তোর সঙ্গে ও অবিচার করেছে, আমার মেয়ে হলে কি হবে? এর ফল একদিন না একদিন ওকে ভুগতেই হবে। তুই সৎ পথে থাক মা, দেখবি ওর থেকে তোর অনেক ভালো হবে। জীবনের সততার একটা মূল্য আছে। ওরা দুজনে মিলে যদি মাসে 1,00,000 টাকা ইনকাম করেও, তোর কপাল এমন হবে আমার ছোট জামাই একাই মাসে 1-1.5 লাখ টাকা রোজগার করবে। যদি তোর কপালে থাকে, সৎ থাকবি, তাহলে দেখবি জীবনে অনেক উন্নতি করতে পারবি।
তবে জামাইয়ের ভালো অবস্থা হলে আবার তুই যেন তোর দিদির মতো আমাকে ভুলে যাস না মা। তোরা দুজনে ছাড়া আমার তো আর কেউ নেই। তোর দিদি তো কি সুন্দরভাবে আমার থেকে পা টেনে নিল। এখন তুই একমাত্র ভরসা। তুই যেন কখনো আমার থেকে পা টেনে নিস না। আমাকে ভুলে যাস না মা। আমার মায়ের কথা শুনে আমার দু চোখ বেয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। মায়ের গলা জড়িয়ে ধরে বললাম, মা, এমন উন্নতি যেন আমার কখনো না হয়, যেমন উন্নতি হলে নিজের গর্ভধারিণী মাকে ভুলে যাওয়া যায়। এমন উন্নতি আমি চাই না মা। কলমে ও কণ্ঠে, সোমা।